প্রাথমিকভাবে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম আমরা, ঘটনা ওনার দেহে আমরা মেজর 4টা, গুরুতর 4টা আঘাতের চিহ্ন পেয়েছিলাম, ধারালো অস্ত্রের আঘাত। এছাড়া বুকের পাশে একটা দাগ ছিল। আঘাতগুলো ছিল বুকে, পেটে, ঘাড়ে। খুবই পরিকল্পিত আঘাত, ধারালো অস্ত্রের আঘাত। এবং উনার ঘরে রক্ত ছিল, রক্ত মানে একদম অনেক রক্ত ছিল, কিন্তু খুব ধস্তাধস্তির কোনো আমরা চিহ্ন পাইনি। তারপরে আমরা আমাদের যে টিম গেল, গিয়ে ওনার ঘরের থেকে পিছনের দিকে যেতে একটা টি শার্ট একটা ব্যাগে পায়। আমাদের অনেকেই ওখানে ছিলেন। একটা গেঞ্জি, টি শার্ট মানে গেঞ্জি, ওটা একটা ব্যাগে ছিল, খুব পরিপাটি করা ছিল। তারপরে একটু পিছনে যাওয়ার পরে যে দিক দিয়ে খাল আছে, ওইখানে গিয়ে ওই গাছের উপরে কিছু ব্লাড স্পট পায়, রক্তের কিছু ফোঁটা ছিল। তো এর কিছু পরে গিয়ে আমরা একটা মাস্ক পেয়েছিলাম। আপনারা অনেকেই সাথে ছিলেন, আমাদের টিম ওইটা ওই দিনই পেয়েছে, একটা ফেস মাস্ক। এগুলো আমরা ওই দিন পেয়ে যাই। তারপরে আমরা নানাভাবে ওখানে যারা ফার্স্ট রেসপন্ডার ছিলেন, তারপরে যারা গিয়েছেন, তারপরে আমরা ডিজিটালি যত রকমের তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। ওনার ব্যক্তিগত শত্রু কে আছে, উনি আমরা যতটুকু জেনেছিলাম, উনি বিভিন্ন জায়গায় একজন আলেম ছিলেন, স্বনামধন্য, বিভিন্ন জায়গায় উনি ভালো বক্তা ছিলেন, অত্যন্ত মেধাবী একজন আলেম ছিলেন। ওনার ছাত্র জীবনে তার প্রশংসনীয় সাফল্য আছে। সব মিলিয়ে সব কিছু বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। করতে 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 আমরা এমন একটা বিষয় আবিষ্কার করে ফেলি বা উদ্ঘাটন করি, সেটা একটু শকিং। সেটা হচ্ছে, আমরা তারপর ওনার ফ্যামিলি আবার ছিল না, ওনার একটা ছোট ইমিডিয়েট মানে দ্বিতীয় সন্তান মেয়ে, এই তার পিতার মৃত্যুতে একটু অসুস্থ হয়ে যায় মানসিকভাবে, তাকে চিকিৎসা করানোর জন্য তার স্ত্রী সহ অন্যরা ঢাকায় ছিল। আমরা তাদেরকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে পারছিলাম না, ওনারা পরশু ঢাকা থেকে এসছেন। তারপরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করি। ঘটনার দিন ওনার স্ত্রী বাসায় ছিলেন না, এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। ওনার স্ত্রী ওনার পিতার বাড়ি তজুমউদ্দিনে খাসেরহাট এলাকায় গিয়েছিলেন। উনি 5 তারিখে গিয়েছিলেন, আর এই ঘটনাটা ঘটে 6 তারিখে। তো 6 তারিখ রাত আনুমানিক 9টায়। তো তারপরে ওনারা আসেন, ওনারা এরপরে এসেছিলেন। তো আমরা যে বিষয়টা তখন গিয়ে বের করি, সেটা হচ্ছে, আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছিলাম, প্রাথমিকভাবে আমরা তার যে নিজের সন্তান, প্রথম সন্তান, তার ছেলে রেদওয়ান, তার হাতে কাটা দাগ পাই। এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয়। তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি, এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন। এবং এই নিয়ে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি। তার সন্তান, এটার একটা অন্যতম কারণ ছিল, তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন, এটা তার একটা অভিযোগ। এবং এই ছোট থেকে এই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্ম নেয়, ক্ষোভ, এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই। সে খুবই, তার পিতার মতো তার সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র, সে ক্লাসে ফার্স্ট হতো, তারপরেও তার কোনো স্বাধীনতা ছিল না, তাকে প্রচন্ড মারধর করতো, এরকম তার অভিযোগ। তো এগুলো থেকে তার ক্ষোভ তৈরি হয়, এবং বিভিন্ন সময়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চিন্তা করেছে মুক্তির জন্য। তার পরবর্তীতে সে আত্মহত্যারও চেষ্টা করেছে। মাস 2 আগে উনি ওই ছেলে তার আত্মহত্যার চেষ্টা করে। যদিও ওই সন্তান তার পিতারই মাদ্রাসায় লেখাপড়া করে, কিন্তু গত 2 মাস যাবৎ কিন্তু সে বাসায় থাকে না, এটা আপনারা যারা জানেন, আশপাশে থাকেন তারা জানেন। তো কেন? কারণ সে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। তার পরবর্তীতে তার মামার বাসায় তাকে নিয়ে রাখা হয়, মামার বাসায় থাকেন, কিন্তু পড়েন এই মাদ্রাসায়। তো ওই সময় থেকেই তার ভিতরে একটা চিন্তা আসে যে আমার মুক্তির জন্য 2টা রাস্তা, একটা হলো তাকে আত্মহত্যা করতে হবে, অথবা তার বাবাকে সরিয়ে দিতে হবে। একটা মানসিক একটা বিকৃতির মতো অবস্থা তার ভিতরে তৈরি হয়, এবং সে এটা নিয়ে চিন্তা করতে থাকে, এবং সে বিভিন্ন মুভিও দেখতো, সাইকো
টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে, একটা মুভি দেখে তাকে অনুপ্রাণিত করে যে এরকম একটা এক ব্যক্তি এরকম সে চাপের ভিতরে থেকে, যে নানাভাবে মানসিক চাপের পর থেকে যে তাকে চাপ দিত তাকে সে কিভাবে হত্যা করে, এটার পরের থেকে সে এই পরিকল্পনাটা করে এবং সে একটা ছুরি অর্ডার করে দারাজে। গত 2 তারিখে সে দারাজে একটা ছুরি অর্ডার করে, ওই ছুরিটা সে 5 তারিখে রিসিভ করে। তো তার উদ্দেশ্য ছিল 4 তারিখে তার বাবাকে সে হত্যা করবে, এবং 4 তারিখে তার প্ল্যান ছিল সে ফজরের নামাজের পরে, অনেক সময় সে খুঁজছিল কখন করবে, তো ফজরের নামাজের পরে তার একটা পরিকল্পনা ছিল। কিন্তু 4 তারিখে তার ছুরিটা তখন পর্যন্ত তার হাতে পৌঁছায় নাই। 4 তারিখে তার মা তাদেরকে ফোন দিয়ে বলে যে সে নানার বাড়ি আসছে। তো এইটার পরে তার প্ল্যানটা সে চেঞ্জ করে, যে তাহলে তো সুযোগটা হয়ে গেল। যে তাহলে সে প্ল্যান করে যে 6 তারিখে, এটা তার জন্য একটা সুবর্ণ সুযোগ, 6 তারিখে সে এশার নামাজের পরে সে বাসায় গিয়ে এই কাজটা করবে। তো যথারীতি পরিকল্পনা অনুযায়ী সে বাসা থেকে চলে আসে, তজুমুদ্দিন থেকে ভোলায় চলে আসে। এসে সে তার ওই মেইন গেটের দরজা খোলা ছিল, কিন্তু ভিতরের দরজা, যে বাসার যে দরজাটা সেটা তালাবদ্ধ ছিল। তার ভিতরে পিছনে গিয়ে সে অবস্থান করে। তখন এর আগে সে এই পরিকল্পনার জন্য সে আরো কিছু কাজ করে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা কালো শার্ট সে ক্রয় করে মানে তার মামার দোকান থেকে এটা সংগ্রহ করে। কালো শার্ট কেন নিয়েছে? কারণ সে কালো শার্টে রক্ত লাগলে এটা দেখা যাবে না, এই জন্য কালো শার্ট সে নির্বাচন করে। আর একটা ক্যাপ সে ক্রয় করে, এটা ভোলা সদরেরই একটা দোকান থেকে ক্রয় করে। আর একটা ঘড়ি সে তার মামার বাসার থেকে নিয়ে আসছিল। আপনারা যারা আমাদের এই তদন্তের সঙ্গে সহযোগিতা করছিলেন তারা জানেন, আমরা তার বাসা থেকে একটা প্লাস্টিকের ঘড়ি জব্দ করেছিলাম, এটার ফিতা ছেঁড়া ছিল। তো এই ঘড়ির মালিককে আমরা খুঁজছিলাম। এই ঘড়িটা তার মামার টেবিল থেকে সে নিয়ে আসছিল, প্লাস্টিকের একটা ঘড়ি, ওই কালো রঙের। তো এই ঘড়িটাও সে ওই সময় নিয়ে আসে টাইম ঠিক রাখার জন্য। খুব অল্প সময়ই সে এখানে পেয়েছে, 5 থেকে 7 মিনিটের মধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। তো সে শার্টটা পরে আসেনি, শার্টটা পরেছে এইখানে বসে, এই বাসায় বসে পিছনে এসে এটা পরিধান করেছে। আর পরে আসছিল একটা ওই গেঞ্জি নিয়ে আসছিল, গেঞ্জিটা সে শার্ট খুলে তারপরে এই গেঞ্জিটা পরে যাবে। ওই গেঞ্জিটাই আমরা আগে জব্দ করেছিলাম, আমরা যে ঘরের পাশে একটা গেঞ্জি জব্দ করেছিলাম পলিথিনের প্যাকেটে, ওটা ছিল সেই গেঞ্জি। আর সে তখন এই ঘরে যখন তোর বাবা নামাজ পড়ে গিয়ে দরজা ভিতরে লক, মেইন গেটটা লক করে, দরজা উনি লক করে ভিতরে গিয়ে উনি পাঞ্জাবিটা রেখে কম্পিউটার, ও ছেলে জানতো তার বাবা যে কম্পিউটারে কাজ করে, এটা তার জানা ছিল। যখন উনি 8টা 51 দিকে তার বাসায় প্রবেশ করেছে, আমরা যে অন্য যারা রেসপন্ডার ছিল এবং যারা তার সঙ্গে নামাজ পড়েছেন তাদের বক্তব্য থেকে আমরা এরকমই একটা সময় পাচ্ছিলাম, 8টা 50 বা 52 দিকে, 51-52 দিকে উনি মসজিদের থেকে বাসার দিকে গিয়েছেন। তো আমরা তাকে ওই ছেলে যখন উনি ওনার বাবা যখন ওই কম্পিউটারে কাজ শুরু করেছে, তখন এই ছেলে দরজায় নক করার পরে ওর বাবা তাকে জিজ্ঞেস করে কে, তখন বলে বাবা আমি রেদওয়ান। তখন সে ওই বলার পরে বাবা দরজা খুলে দিলে ঢুকেই সে, এর আগে সে যখন ঘরের পিছন থেকে আসে সিঁড়িতে সে কিছুক্ষণ বসেছিল, তার বক্তব্য মতো তার শরীর তখন কাঁপছিল, কিন্তু তার সিদ্ধান্ত ছিল না এই সিদ্ধান্তটা সে যে কোনো মূল্যে হোক ওই দিনই বাস্তবায়ন করবে, এছাড়া আর তার মুক্তির কোনো উপায় নাই। এই চিন্তা থেকে সে যখনই দরজাটা খুলে সে কোনো রকম কাল বিলম্ব না করেই প্রথম ছুরিটা চালায়, যেটা তার পেটের কাছাকাছি একটা স্পট আছে, আপনারা ওইটা প্রথম লাগে। এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে। আমাদের সুরতহালেও ওর বাবার হাতে কাটার দাগ আছে। তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা, যে তোর বাবা আমাকে মারিস না, আমাকে মাফ করে দে। সে তখন বলে ঠিক আছে, কমিটমেন্ট করে করবে না। তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায় তখন তারও হাতটা কেটে যায়।
এই রেদওয়ানের হাতও কেটে যায়। ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি। তারপরে সে বুকে পেটে এরকম দুইটা ইয়া করে, এবং তার একটা তার বাবা তখন চিৎকার দেয়, চিৎকার দিলে তখন গলায় মারে। এবং তার ধারণা ছিল আগে থেকে ওই যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি, যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয়, এটা সে ওই মুভি দেখে পেয়েছে। ঘাড়ের পিছনে সে ওই সময় একটা আঘাত, তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল। এই বাঁচাও বাঁচাও চিৎকারটা পাশের বাড়ির এক মহিলা আছেন, আয়ানের মা, হ্যাঁ, ওনারা কিন্তু শুনেছে। এবং রাস্তার একজন রাজন নামে এক লোককে আমরা পেয়েছিলাম, রাজনও শুনেছে। এই আয়ান গিয়ে তারপরে ওই মাদ্রাসায় গিয়ে জহিরুলকে এবং আরিফকে প্রথমত ডেকে আনে, যারা ছিল ফার্স্ট রেসপন্ডার, প্রথমত যারা সাড়া দেয়। ওনারা এসে কিন্তু দরজা বন্ধ পেয়েছে, পাওয়ার গেটটা, মেন গেটটা বন্ধ পেয়েছে। তারপরে তো টিন ভেঙে তারা ভিতরে ঢুকেছে। ওই যখন ঢুকে এর মধ্যে, যখন তার বাবা চিল্লা চিল্লি শুরু করে ওইটা সাউন্ড, তখন তো গলায় মেরেছে, বাবা পড়ে যায়। সে দ্রুত দরজাটা আটকে বাইরে চলে যায়, পিছনে চলে যায়। এর মধ্যেই খুব দ্রুতই কিন্তু আবার ওই রেসপন্স টিম আসে, এবং ওরা গেট খুলে দিলে আরো লোক ঢুকে, আশপাশের সবাই ভিতরে চলে আসে। সে পিছনে ছিল, বেশ কিছুক্ষণ ছিল। তার বক্তব্য হচ্ছে যদি পিছনে কেউ যেত ওই সময়, তাহলে হয়তো আমি ধরা পড়তাম।